খুলনার বটিয়াঘাটা উপজেলায় একসময় জমিতে সবুজ ফসল ফলত, কিন্তু 2009 সালের ঘূর্ণিঝড় আইলার পর মাটিতে লবণের পরিমাণ বাড়ায় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। স্মৃতিরানী মণ্ডলের পরিবারের আয়ের প্রধান উৎস একসময় ছিল জমির ফসল, কিন্তু এখন সেই জমি ধীরে ধীরে উর্বরতা হারাচ্ছে। তারপরও পুঁইশাক, ঢেঁড়স, লাউ, টমেটো চাষের চেষ্টা করে যাচ্ছেন তিনি, কিন্তু লবণাক্ততার কারণে আগের মতো ফলন হচ্ছে না। যা উৎপাদন হয় তা দিয়ে কোনো মতে শুধু নিজের পরিবারেরই চাহিদা মেটে। আইলার আগে তো এখানে মিষ্টি পানির সবজি ছিল, আর এবার আইলার পরে লবণাক্ততা হয়েছে। হওয়ার পরে এখন সবজি চাষ করতেছি। সবজি হচ্ছে ভালো, কিন্তু এই গরম রোদ্রে আপনার সবজি লাগাতে খুব কষ্ট হয়। রোদের কারণে লবণ ওঠে, জল দিয়ে মানে পানি দিলেও আপনার লবণ ওঠে আপনার সবজি ভালো হয় না। দীপক কুমার মণ্ডলের জমিতেও একই চিত্র। একসময় তার জমিতে নানা ধরনের সবজি হতো, এখন লবণাক্ততার কারণে বারবার বীজ নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় 10 লাখ হেক্টরের বেশি জমি লবণাক্ততায় আক্রান্ত। খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 90 লাখ মানুষ সরাসরি এই সংকটে ক্ষতিগ্রস্ত, যাদের অধিকাংশই কৃষি নির্ভর বলে জানান তিনি। এই অঞ্চলের প্রায় 70% মানুষ জীবিকা হারানোর ঝুঁকিতে, অর্থাৎ আনুমানিক 50 থেকে 60 লাখ মানুষ সরাসরি ঝুঁকিতে রয়েছেন। তবুও হাল ছাড়েননি দীপক কুমার মণ্ডল। মাটি কুপিয়ে উঁচু করে আবারও চাষের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগে মাটির মিষ্টতা ছিল, মাটির গুণাগুণ ভালো ছিল, লবণাক্ততা ছিল না মাটিতে, তখন সব ফসলই আমাদের চাষ করতে পারতাম। কিন্তু আইলার পরে এই মাটিতে লবণাক্ততা হয়ে যায়। এই লবণাক্ততার কারণে এখানে যে কোনো বীজ আমরা দিলে ঠিকমতো ফোটে না ফোটার কারণে আমরা কৃষক যারা আছি তারা ফসল ঠিকমতো পাই না। লবণ বাড়তেছে, মূলত মাটির উর্বর ক্ষমতা কমে যায় লবণ উঠলে। আর যেখানে বৃষ্টি থাকে, যেরকম আমাদের বটিয়াঘাটা ওই সাইড দিয়ে কিন্তু লবণ ওঠে না। ওই জায়গার মাটিতে আপনি যা ফেলাবেন তাই হয়, কিন্তু এই যে জায়গার মাটি মনে করেন লবণ আছে, এই জায়গার কোনো সুযোগ দেয় না। কেন লবণাক্ত জমিতে ফলন কঠিন তা ব্যাখ্যা করলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। এই লবণাক্ততাযুক্ত মাটিতে যে সমস্যাটা থাকে, যে সেখানে অত্যধিক কর্দমাক্ত থাকে, যার ফলে যে অক্সিজেনের ঘাটতি হয়, তারপরে বিভিন্ন ধরনের যে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এগুলো বেশি পরিমাণে থাকে, ফলে রোগবালাই বেশি হয়, এবং ওখানকার উচ্চ তাপমাত্রাযুক্ত পরিবেশের কারণেও আসলে ফসল হওয়াটা কঠিন। ফলে আমাদেরকে আসলে স্বীকার করতে হবে যে লবণাক্ততাযুক্ত জমিতে ফসল করা খুবই কঠিন। লবণাক্ততা চাষের কাজকে কঠিন করে তোলায় বহু কৃষক মাঠ ছেড়ে অন্য পেশায় যাচ্ছেন। কেউ রাজমিস্ত্রি, দিনমজুরের কাজ করছেন, কেউ পাড়ি জমাচ্ছেন শহরে। তা ঠেকাতে পারে লবণাক্ত জমিতেও ফসল ফলাতে পারা নতুন ধান ও গমের জাত, যা বের করেছেন বিজ্ঞানীরা। ধানের জাতের মধ্যে আছে ব্রি ধান 67, ব্রি ধান 97, ব্রি ধান 99 এবং বিনা ধান 10। গমের মধ্যে আছে BWMRI গম 4, বাড়ি গম 33। আলুর জাতের মধ্যে আছে বাড়ি আলু 72। আগামী 5 বছরের ভিতরে 60,000 হেক্টর জমি আমরা শুধু খুলনা চাষের হাতে নিয়ে আসবো। 60,000 হেক্টর জমি আমরা বলছি যে প্রত্যেক কৃষককে আমি টার্গেট করব। স্পেশালি আমার না, আমার যে ছোটো কৃষক তাকে বসতবাড়ি বাগান দেবো, যে মাঝারি কৃষক তাকে প্রণোদনা দেবো, যে বড় কৃষক তার এখানে পার্টনার প্রকল্প আছে তার মাধ্যমে তাকে প্রদর্শনী দেবো, আমরা তাকে হেল্প করব। বেশিরভাগ কৃষক আমরা প্রশিক্ষণ দেবো। এমন লবণাক্ত জমিতে ফসল ফলানোর কিছু কৌশল জানান খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মতিউল ইসলাম। সাধারণ কিছু প্রযুক্তি আছে, যেমন জমির মাটি উঁচু করে লবণাক্ততা কমানো যায়। মানে উঁচু করলে পারে সেখানে লবণাক্ততার পরিমাণটা একটু কমে আসবে। এমনিতেই লবণাক্ততাযুক্ত পানি যদি না পৌঁছাতে পারে তাহলে একটু কমে আসবে। সেভাবে করে আমরা করতে পারি। সেক্ষেত্রে একটু উঁচু পদ্ধতির যেরকম চাষ আছে, যে সর্জন পদ্ধতি বলে, রিজ বেড পদ্ধতি বলে, ফারো এবং বেড পদ্ধতি, সেই পদ্ধতি বলে, এই পদ্ধতিগুলো করে কিন্তু আমরা চাষ করতে পারি। তারপরে পিট ক্রপ করা যায়, সেগুলোও আসলে লবণাক্ততাযুক্ত জমিতে ফসল উৎপাদনের বিভিন্ন সহজ টেকনিক। বিশেষজ্ঞরা বলছেন, লবণ সহিষ্ণু ফসল, কার্যকর পানি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।
তবে বাস্তবে এখনো অনেক কৃষক সেই সহায়তা থেকে বঞ্চিত। লবণাক্ততার সঙ্গে লড়াই করে টিকে থাকার চেষ্টা করছেন দক্ষিণাঞ্চলের মানুষ, কিন্তু কতদিন?